চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বুকে হাত ভাঁজ করে অন্যত্র ফিরে গেল সুখ। হলুদ ছোঁয়ার ফলে মুখটা হলদেটে। সিঁথিতে রাখা কাঁচা হলুদের টিকলি উল্টে আছে আর চোখে তাকায়। বর্ণের হাতের মুঠো স্প্রের মতো দেখতে কিছু একটা। ঠোঁট গোল করে সেটা নেড়ে চেড়ে হুট করে সুখের দিকে চায়। এরপর এগিয়ে এলো দুপা। স্প্রেটা দেখতে সুন্দর না? কি এটা? ক্লোরোফর্ম বলে একে। যা হোক, আমায় দেখাচ্ছেন কেন? এর সঠিক ব্যবহার করবো আজ, মনে সি? তার কোনো প্রয়োজন নেই। এমন বললে তো হবে না সুইটহার্ট। স্মেলটা জাস্ট শুকে থাক, ভীষণ মিষ্টি। বলার ফাঁকে সুখের মুখের আশেপাশে স্প্রে করে দিল সযত্নে। আকস্মাৎ কাজে হতবুদ্ধি বনে যায় সুখ। থামিয়ে দিতে নাক কুঁচকে হাত উচালো, তবে শেষ রক্ষা হয় না। পরক্ষণে মাথা চক্কর কেটে ওঠে তার। খানিক পর আলগোছে ঢলে পড়ে বর্ণের প্রশস্ত বুকে। মনে হলো ছোট্ট বাচ্চা শিশুটি আশ্রয়ের খোঁজে প্রশান্তির জায়গায় মুখ লুকিয়ে নিশ্চিন্তে। বর্ণ সাবধানে আগলে নেয় তাকে। আয়নায় দুজনের প্রতিবিম্ব ভেসে উঠেছে। সেদিকে লক্ষ্য রেখে বেশ খানিকক্ষণ কি যেন পর্যবেক্ষণ শেষে বিড়বিড় করে। ওয়াও, নাইস কাপল। বেলকনির রেলিং থেকে গ্রাউন্ড ফ্লোর অবধি মোটা রশি বাঁধা ছিল আগে থেকেই। সুখকে কোমরের সাথে প্রথমে ওড়নায় বেঁধে এক হাতে বুকের খাঁচায় জাপটে ধরল বর্ণ। অপর হাতে রশি চেপে জাম দেয় আলগোছে। ফিফথ ফ্লোর অনেক উঁচু। অত উঁচু থেকে জাম্পিং যে কারোর জন্য ঝুঁকিপূর্ণ, অথচ এই ঝুঁকি জীবনে নতুন নয়। কাজটাতে বর্ণ বহুকাল পূর্ব থেকে পারদর্শী। ফাহার মন রক্ষার্থে সুখ একবার পেরে দেখেছিল তাকে নিজের সাথে রাখবে বলে। সে সায় দেয়নি। ইবরাত, রুস্মিতা, মৃধা, আয়রা, রুয়াত এবং আরও কজন সুখের কাজিন, তাদের সাথে অল্প সময়ের ভাব জমিয়ে উঠেছে। একটা বড় কক্ষে ঠেলাঠেলি করেই বেডে সোফায় কোনো রকম এঁটে গেল সকলে। তুফাও চেয়েছিল আজকের দিনে সবার মাঝে থাকতে। পরে পিঠ রাখার স্থানের ঘাটতি দেখে নুরাসহ দুজন কাজিন নিয়ে স্বীয় কক্ষে ফিরে গেছে। নীলচে ড্রিম আলো জ্বলছে। ফাহার চোখে ঘুম নেই। সোফায় পা তুলে গুটিসুটি মেরে বসে। বেলকনির দিকে মুখ করে একধানে ফোনে মেসেজ টাইপ করছে। ক্ষণে ক্ষণে লাজ রাঙা মুখে ঠোঁট টিপে হাসছে। নতুন নতুন প্রেমে পড়েছে কিনা। রাত জেগে আলাপ না জমালে হয়। হঠাৎ বেলকনির দিকে নজর যেতেই মনে হলো উপর থেকে বিশাল আকার কিছু ছিটকে পড়ল নিচে। কালচে কালারের মতো। ঠিকঠাক খেয়াল করার সুযোগ হয়নি। অচিরেই বুকটা ধকপক করে ওঠে সংখ্যায়। শীত শীত আবহে পায়ের পাতা ঠান্ডা। এই অবস্থাতেই বরফের মতো টাইলসে ধীরে কদম ফেলে ভেতর থেকে উকি দিল নিচে দেখার চেষ্টায়। লাভের লাভ কিছুই হলো না। থাই গ্লাস খুলতে গিয়েও হাত থামিয়ে ভয়ার্ত চোখে কক্ষ জুড়ে নজর ঘুরায়। সকলে যে যার মতো ঘুমে বিভোর, অথবা কম্বলের নিচে ফোন ঘাঁটতে ব্যস্ত। বুকে থুতিয়ে বেলকনির কাছ থেকে এক ছুটে বেডে যে জায়গায় তার জন্য বরাদ্দ, সেখানে এসে কম্বল মুড়ি দিয়ে চোখ বুজে নেয় ফাহা। ভূতে প্রচুর ভয় আছে তার। নির্ঘাত ওই ছাওয়াটা কোনো ভূতের ছিল। কি ব্যাপার ফাহা, হঠাৎ ছুটে এলে যে? কম্বল থেকে মুখ তুলে ঘুম ঘুম গলায় বলল ইবরাত। তার হাতেও ফোন। ফাহা বলল ভয়ার্ত কণ্ঠে ফিসফিসিয়ে, একটু আগেই আমি বোধহয় ভূত দেখেছি। হোয়াট? ভূত? এই রাত দুপুরে মাথা টাথা গেল নাকি তোমার? আমার জানা মতে খালামণিদের বাড়িতে ভূত টুতের আনাগোনা নেই। তাহলে একটু আগে ব্যালকনির উপরে কিসের ছায়া দেখলাম? মনে হচ্ছিল ওই ছায়াটা ছাদ থেকে নিচের দিকে নামছিল হাওয়ায় ভেসে। সত্যি এমন কিছু দেখেছো? চোখের দেখায় ভুলও তো হতে পারে। ফাহা এবার সন্ধিয়ান হলো নিজের ভাবনা নিয়ে। সত্যি কি তার দেখায় ভুল ছিল নাকি? সময় বেজে 4:12। রাতের শেষ প্রহর। শিকদার নিবাস এখন কোলাহল মুক্ত, নীরব। যেন লাজুক লতার মতো গভীর ঘুমে নেতিয়ে পড়েছে সব। অতিথিরা অধিকাংশ ঘুমে। পর্দার ফাঁকফোকর দিয়ে দেখা যায় ফোর্থ ফ্লোরে একটি কক্ষে শুভ্র আলো জ্বলছে। ওই রুমে 2 মাস বয়সী বাচ্চার মা রয়েছে মূলত, তাই লাইট নিভিয়ে রাখার উপায় নেই। গ্রাউন্ড ফ্লোরে প্রতিটি কক্ষের দরজা বন্ধ, দু একটা ব্যথিত। রুবাইয়াত আইজা এখনও জেগে কাজ করছেন ভদ্রমহিলারা। মিনিট 20 আগে ওনাদের সকল বোনেরাও অবশ্য জেগেছিল। পরে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের আলাদা কক্ষে। বাড়ির অতিথি তারা, একটু ঘুমানোরও তো প্রয়োজন। ডাইনিং পরিষ্কার করে 2 জা মিলে পেঁয়াজ, রসুন, আদার খোসা ছিলে মাংস কাটতে বসলো। বিয়ের উপলক্ষে খাবারের আয়োজন করা হবে দুপুর হতে রাত অবধি।
ডেকোরেটররা করবে সেসব। এরপর প্যাকেটিং করে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হবে। তবে বাড়িতে অবস্থানরত অতিথিদের জন্য সকালের রান্নাটা বাড়ির কর্ত্রীরাই করবে। তাই এখন থেকে চলছে প্রস্তুতি। দৃশ্যপটে সাইমা এলো ধীর পায়ে। তোমায় ঘুমোতে পাঠালাম, আবার চলে আসলে কেন? রুবায়াতের প্রশ্নে সে হালকা হাসলো। পাশে বসে হাতে পেঁয়াজ এবং চাকু নিয়ে বলল, ঘুম আসছিল না, তাই ভাবলাম আপনাদের সাথে আমিও হাত লাগাই। এ তো নতুন কিছু নয় আমার জন্য। কেউ দ্বিমত পোষণ করলো না। তিনজন টুকটাক কথা বলতে বলতে কেটে গেল প্রায় ৬-৭ মিনিটের মতো। আইজা বিস্ময় নিয়ে সাইমার শিক্ষিকা হয়ে ওঠার গল্পটা জানতে চাইছিল এটা ওটা প্রশ্ন করে। বেল বাজলো হঠাৎই। কথা থামে তাদের। এই শেষ রাত্রিতে কার আগমন ঘটতে পারে? অবাক হওয়ার বিষয় হলেও অতটা অবাক হলো না কেউ। বিয়েবাড়ি চলছে। বাড়ির আড্ডারত বহু অতিথি রয়ে গেছে। কর্ত্রীদের পাশাপাশি কর্তারাও জেগেছিলেন। তাদের অবস্থান ড্রয়িং রুমে, সদর দরজার নিকটেই। রান্নাঘর ছেড়ে রুবায়াত বেরোতে বেরোতে তামিদ সাহেব দরজা খুলে দেন। পর মুহূর্তে ভদ্রলোক কথা ভুলে নির্বাক তাকিয়ে রইলেন সামনে। অচেতন সুখকে পাঁচকোলা করে বর্ণ দাঁড়িয়ে, চোখের ভাষা নির্লিপ্ত, কোনো দ্বিধা নেই কোনো জবাবদিহির ভয়। তামিদ সাহেব স্তম্ভিত গলায় প্রশ্ন করলেন, ও তোর সাথে এভাবে কি হয়েছে আমার মেয়ের? সুখের গালে কপালে তড়িঘড়ি করে হাত ছোঁয়ালেন। গায়ে জ্বর তো নেই, তবে প্রশ্নাতীত চোখে চান তিনি। বর্ণ প্রত্যুত্তর না করে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। মুখোমুখি হয় রুবায়াতের। আজাদ সাহেবও উপস্থিত আছেন। সোফায় শুয়েছিলেন ভদ্রলোক। বর্ণর আগমনে উঠে বসলেন। ওকে এভাবে কোথা থেকে এনেছো? কিছু জিজ্ঞেস করা হচ্ছে তোমায়। বাড়ির পিছনে অজ্ঞান হয়ে পড়েছিল। কেন কেন ওখানে কি করে পৌঁছালো ও? আমি কিভাবে বলতে পারি? গম্ভীর গলায় এটুকু জবাব করে বর্ণ দাঁড়ালো না আর। সুখকে কোলে রেখে লিফটের দিকে এগোলো। আজাদ সাহেব গলা বড় করতে চাইছিলেন, হাত ধরে থামিয়ে দিলেন আইজা। আস্তে কথা বলো, বাড়ি ভর্তি অতিথি আছে। সত্যি যাচাই না করে উল্টোপাল্টা মন্তব্য গাওয়া শুরু করবে আবার। দেখেছো তোমার পাজি ছেলের কাণ্ড? কি হলো, কিভাবে হলো, কোনো এক্সপ্লেন না করেই এমন ভাব ধরে চলে যাচ্ছে। অতি নগ্ন হয়ে গেছি ওর চোখে আমরা। এটা নিয়ে পরে কথা বলা যাবে। চলো গিয়ে দেখি, জ্ঞান ফেরাতে হবে ওর। ও তো বললো সুখ অজ্ঞান অবস্থায় আছে। পিটপিট করে সুখ যখন চোখ মেলে মাথা ভারী ভারী অনুভূত হয়। একবার চোখ ঘেঁষে পুনরায় মেলে কিছু মনে পড়তেই তড়িঘড়ি উঠে বসে। ফ্যাল ফ্যাল চোখে আশেপাশে পর্যবেক্ষণ করে ডানে তাকায়। বর্ণ বেডের কিনারে টুলে বসা। সুখের মাথার পাশ ঘেঁষে একটা হাতের কনুই বেডে ঠেকিয়ে দৃষ্টি রেখেছে তার আদলে। নিজেকে নিজে রুমে পেয়ে অবাক হলে? আফসোস হচ্ছে না তো? মানে কি এত নাটকের? বর্ণ উঠে দাঁড়ায়, কাঁধ দুলিয়ে শুধু বলল, ঠোঁট এলিয়ে অল্প হেসে। ওটা যে ট্রেলার ছিল, পিকচার আবি বাকি হ্যাঁ জান। থেমে বলল, তোকে কিডন্যাপ করে জোর করে সিনেমার হিরো বা ভিলেনের মতো ওই ব্ল্যাকমেল করে নিজের করে নেয়া আমার বা হাতের খেল। বাট এই পথটা ভেরি চিপ। কাপুরুষ নাটকে বসে যাবার তোর মুখে আমার জন্য এই শব্দটা বরদাস্ত করার মতো নয়। অতঃপর আচমকা ঝুঁকে সুখের মুখোমুখি হয়ে গেল সে। তোকে নিজের করবো সিংহের মতো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সুইটহার্ট। দুহাতে চাদর খামচে ধরে সুখ, ঠোঁট নড়ে তার। আমি আপনার হব না এই জীবনে। চেয়েছিলাম, ইউ ডোন্ট নো, চেয়ে না পেলে কেড়ে নিতে হয়। কথাটা আসবেন বর্ণের রন্ধ্র মিশে গেছে খুব অল্প সময়। আবারও হেয়ালি? সবসময় এমনই করে যাবেন আপনি? ওটা তো ব্যাস হেয়ালে। এরপর হাসি নেভিয়ে চোখে চোখ রেখে গভীর সুরে নিরুপঙ্কি দিল যেন, সাবধান, ডক্টরের নামে কবুল পড়ার আগ মুহূর্তে শাস্ত্র ধুয়ে নিজের মৃত্যু কামনা করিস না যেন। খুব দুঃখ হবে আমার এখানে। বুকের বাপাশে হাত রাখলো, ঘাড়ে হাত বুলিয়ে সুখ অতি দ্রুত নজর নামিয়ে আনে। চোখ তুলে তাকানোর সাহস যেন হলো না আর। তার নজর লুকানোতে বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসে। হেঁটে গিয়ে বেলকনি থেকে পুনরায় জাম্প করে নিচে নেমে যায়। রুমের দ্বার তখন ভেতর থেকে লকড। নিচে বর্ণের অপেক্ষায় সিয়াম, জিসান, আরিয়ান, বাইক সমেত। ফজরের আজানের সুরেলা ধ্বনি ভেসে আসছে। 4টি বাইক চোখের পলকে মিলিয়ে গেল দূরের পিচঢালা রাস্তায়। সুখ ঠাই বসে রয় পাথরের মতো। ফের তোড়জোড় শুরু হলো বিয়ের। কাল থেকে আটকে রাখা কান্নাগুলো সকাল থেকে উতলে পড়ছে রুবায়াতের চোখে। মেয়েকে তিনি হাত জোর করে বলতে পারছেন না, বিয়েটা না করলে হয় না আম্মা? আমরা তোমায় দূর করে দিয়ে বাকি জীবন কার মুখ দেখে বাঁচবো?
বউ সাজানো হয়েছে সুখকে কমিউনিটি সেন্টারে। পুরো সেন্টার রাজপ্রাসাদের মতো সাজানো, আর সুখ যেন সেই প্রাসাদের পরী রানী। অ্যাশ অ্যান্ড সিলভার মিশেলে ঝকঝকে পাথরের প্রিন্সেস গাউনটি সুখকে তেমনই লাগছিল। মাথায় পাথর খচিত তাজ, গোল্ডেনের বদলে গলায় ডায়মন্ড নেকলেস। মূলত সরঞ্জামা দিয়ে পাল্টে গেছে কিভাবে যেন। গোল্ডের জায়গায় ডায়মন্ড কোত্থেকে চলে এলো? কমিউনিটি সেন্টারে এসে পর্যবেক্ষণের সময় এটা খেয়ালে এসেছে তুফার। এসব দেখে রাখার দায়িত্বটা তার ছিল। যাক, মনক্ষুণ্ণ হওয়ার কারণ নেই, সুখকে এই সাজে আকর্ষণীয় দেখাচ্ছে। তাছাড়া এই পাল্টাপাল্টির ব্যাপারে কিছুটা আন্দাজ করতে পেরেছে তুফা। তখন থেকে সংখ্যায় সিটিয়ে আছে মন। বিয়েতে কোনো প্রকার অঘটন ঘটবে না তো? বর্ণ ভাইয়া? পুরো সেন্টার চক্কর দিয়েও তার দেখা পায় না তুফা। এতে ভয়টা ক্রমশ বাড়ছে। বরযাত্রী এসেছে, কিন্তু বরের গাড়ি এখনো এসে পৌঁছায়নি। প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করেও বর আসার হদিশ না পেয়ে গেট থেকে বিনে পয়সায় সরে দাঁড়ায় মেহেরাবের হবু শালিরা। মায়েরা একের পর এক লাগাতার কল করে যাচ্ছে মেহেরাবের নাম্বারে, অথচ কল তোলার নামই নেই ভাইটার। উপরন্ত সুখকে দেখে মনটা ইৎস ব্যথিত হয়ে ওঠে। সুখকে গোল্ডের জিনিসগুলো পরানো হয়নি, যেগুলো তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। অথচ রীতি এমন যে কনেকে বিয়ের দিন সেই গোল্ড অথবা ডায়মন্ড পরানো হয়, যেটা শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়ে থাকে। মায়েরা প্রতিবাদ করলো না এই নিয়ে, মন খারাপিও দেখালো না সামান্যটুকু। ঝুট ঝামেলা পছন্দ নয় তার। তাছাড়া সে নিজে উপলব্ধি করছে সুখের পরনের গর্জিয়াস গাউনের সাথে গোল্ড বেমানান। সরি আপু, ওরা মজলিসে তোর সম্মানহানি হোক আমি কখনো চাইনি, কিন্তু এই বিয়েটা আজ আমি করতে পারবো না, ক্ষমা করিস আমায়। মেহেরাবের নাম্বার থেকে আসা মেসেজ দেখে বনে গেল মায়েরা। এই সংকটময় মুহূর্তে এসে মজা করছে বানরটা। দাঁতে দাঁত চেপে তড়িঘড়ি করে ফোন লাগায়, তবে রিসিভ হয় না, বরং এখন বন্ধ দেখাচ্ছে তার নাম্বার। এবার দরদরিয়ে ঘামতে থাকে। কোথাও বিপদ আপদ হলো না তো? মেহেরাবের সাথে তার একাধিক বন্ধু আছে, তার মধ্যে সঞ্জিত একজন। তার ফোনে ডায়াল করে, রিং পড়ছে কিন্তু রিসিভ হয় না। ধপ করে চেয়ারে বসে পড়ল মায়েরা। খুব কান্না পাচ্ছে এবার। লাবিয়া মায়রার কাজিন হয়। মেয়েটা এগিয়ে আসে দ্রুতলায়, মায়রার কাজ ঝাঁকিয়ে জানতে চায়, মেহু ভাইয়া এখন আসছে না কেন আপু? ওখানে অতিথিরা কত কি বলেছে, একবার শুনে এসো। কোণের আসনে সুখকে বসানো হলো, ঘন্টা পেরিয়েছে, অথচ বরের দেখা নেই। আজাদ সাহেব মায়রার নিকট এলেন চিহ্নিত মুখে, সাথে তামিদ শিকদার। মায়রার চোখে অশ্রু, এখনই হয়তো ঝরঝর করে কেঁদে ফেলবে। আঙ্কেল, মেয়েরা ফোন ধরছে না আমার। ওর সাথে বন্ধুরাও কেউ তুলছে না কল। ওদের কিছু হয়নি তো? সুইচ অফ বলছে, আমিও ট্রাই করেছিলাম। তামিদ সাহেব বললেন। ফাঁকে এক ঝলক মলিন চোখে স্টেজে বসা সুখকে দেখলেন। বড় ভাইয়ের দিকে তীক্ষ্ণ চোখে ফট করে তাকালেন তামিদ সাহেব। ভাইপো এবং তার পিতাকে মিলেমিশে কিছু তিক্ত কথা শোনাতে গিয়েও দমে গেলেন। বললেন দাঁতে দাঁত চেপে, তোমার 1 নম্বর পাজিটাকে সেই ভোর রাতে এক ঝলক দেখেছিলাম, এরপর তার হদিসটুকুও নেই। অস্ফুট স্বরে বেফাঁস মন্তব্য করলেন মুখ ফসকে। একে পয়দা কিভাবে করেছিলে? আমি সন্দিহান। অল্প আওয়াজের হলেও কর্ণকঠোরে ঠিকই পৌঁছে গেল পাশের জনে। খুক খুক কেসে উঠলেন আজাদ সাহেব। ঠোঁটে হাত চেপে অতি দ্রুত জায়গা প্রস্থান করলেন বুক ফুলিয়ে। তামিদ সাহেব মায়রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। চিন্তা করো না মা, আমি দেখছি। কোনো ইঙ্গিত দিয়েছে মেহরাব? মায়রা প্রশ্নাতীত চোখে চায় ভেজা আখি পল্লবে। ভদ্রলোক বললেন, মানে কোথাও জ্যামে আটকেছে বা অন্য কিছু? না, এমন কিছু বলেনি। মেসেজের কথাটা লুকিয়ে গেল। তার বিশ্বাস মেহেরাব আসবে, অবশ্যই আসবে, এবং বিয়েও করবে। গুঞ্জন উঠেছে অতিথিদের মাঝে। বরযাত্রী এসেছে, ঘন্টা অতিবাহিত হয়ে গেল, কিন্তু বর এখনো এলো না। এমন ঘটনায় অবশ্য গুঞ্জন ওঠা অস্বাভাবিক কিছু নয়। সূর্যটাও ধীরে ধীরে পশ্চিমে হেলে যাচ্ছে। সন্ধে নামবে খানিক পরেই। আজাদ সাহেব লোক পাঠানোর ব্যবস্থা করলেন। মেহেরাবরা যে রাস্তা ধরে আসবে সেই পথে। ঠকঠক আওয়াজের উৎস অবলোকন করে সকলের নজর ঘুরে গেল একটা অভাবনীয় দৃশ্যে। কোণের স্টেজের মুখোমুখি ফ্লোরের মধ্যস্থে হাঁটার উপযুক্ত সরু পথ, তাতে লাল কার্পেট বিছানো।
সেই পথে বীরের বেশে টগবগিয়ে ছুটে আসছে লালচে খয়েরি কেশরী ঘোড়া। তার উপর চড়ে আছে বরবেশে বসা সুদেহী পুরুষ। মুখটা টুপরের আড়ালে বিধায় দেখা দুষ্কর। প্রতিমায় বিস্ময় নিয়ে দুহাতে গাউন তুলে স্টেজ থেকে আনমনেই নিচে নেমে এলো সুখ। ঘোড়াটি দিক ভুলে সরাসরি তার সম্মুখে গিয়ে থমকে গেল আচানক। ভয়ার্ত মুখে পিছিয়ে গিয়েও সুখ থম মেরে রয়, পা দুটো অবশ। এক লহমায় সব শক্তি ফুরিয়ে এসেছে যেমন। আশেপাশের উৎসুক দৃষ্টিগুলো দ্বিতীয় দফায় ঠিক তখনই অত্যাধিক আশ্চর্যে নির্বাক তাকিয়ে রইল যখন ঘোড়াটি সামনের দু পায়া গুটিয়ে নিচে মাথা ঝুঁকিয়ে সুখকে সম্মান প্রদর্শন করল। সেই সাথে ঘোড়ায় বরবেশে থাকা ব্যক্তিটিও নিজের মুখ উন্মোচন করল। সুখের কানে ভেসে এলো একটি পুরুষালী মিহি কণ্ঠ। সুইটহার্ট, আই হ্যাভ অ্যারাইভড। মায়েরা ছুটে এসেছিল তড়িঘড়ি, অথচ বরের মুখোশ উন্মোচন হতেই ঠোঁট থেকে স্বস্তির হাসিটা প্রদীপের শেষ আলোর মতো নিভে গিয়ে ভর করল এক ঝাঁক কৌতূহল। আপনি বরবেশে? মেহরাব কোথায়? ঘোড়ার পিঠ থেকে এক ঝটকায় নেমে এলো আফসিয়ান বর্ণ। বাহাত নেড়ে কাউকে ইশারা করতেই ভিড় ঠেলে একজন বেরিয়ে এসে ঘোড়ার লাগাম টেনে ধরল। হাতে হাত ঘষে বর্ণ বলল আর চোখে এক পলক সুখকে দেখে, ডক্টর কথা বলছিলেন? চলে আসবে এক্ষুনি, ওয়েট আ ওয়াইল। মনে পড়ার ভান করে ও হ্যাঁ, বরণডালা হাতে রাখুন। আজাদ সাহেব এগিয়ে এলেন। কি হচ্ছে কি এখানে? এমন পোশাকে এসেছো কেন? বিয়ের শখ উঠেছে হুঠাৎ? সেটাই। ভনিতা ছাড়াই ভাবলিসীন জবাব। ভদ্রলোক অসন্তোষ নিয়ে আহত চোখে ছেলে নির্বিকার মুখের দিকে চেয়ে রইলেন অনিমেষ। চাঁদমুখ ছেলে ওনার। সত্যি মিনিট দুয়েক পর বরের গাড়ি এসে থামলো প্রবেশদ্বারে। কাজিনরা সব পুনরায় গেট ধরার লক্ষ্যে হুলস্থুল বাঁধিয়ে ফেলল, কিন্তু থেমে গেল মাঝপথেই। মেহেরাব নেমে আসে গাড়ি থেকে। তার পাশে ডান হাতটা শক্ত করে আঁকড়ে ধরে আছে এক বধূবেশী কন্যা। ঠোঁটে লাজুক হেসে মাথা নত রেখেছে। উপস্থিত সকলে আরেক দফা চমকালো। মেহেরাবের ঠোঁটে হাসি নেই, তবু আশেপাশের উৎসুক দৃষ্টিদের দেখাতে জোরপূর্বক হাসি টানল অধরে। পথের দুপাশে সারি করে সাদা কালো পাঞ্জাবি পরিহিত ত্রিশাধিক তাগড়া যুবক শটান দাঁড়িয়ে। ওপর থেকে ফুলের পাপড়ি ছিঁড়ছে রোবটের মতো। গোলাপের রক্তিম পাপড়ি গায়ে মেখে সদ্য পদার্পণ করা বরকনে হেঁটে চলল সামনে। ভাই, কে ও? অনেক কিছু বলতে চাইল মায়েরা, উত্তেজনায় অস্থিরতায় বেশি কিছু মুখ ফুঁড়ে বের হয় না। মেহেরাব ঢোক গিলে জবাব দেয়, ও জেসি, তোর ভাইয়ের সদ্য বিবাহিত স্ত্রী, বিয়ে করে নিয়েছি আমরা। মেহরাব? সরি আপু, মাফ করে দিস আমায়। সে হেঁটে তামিদ সাহেবের সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালো। পিছু উপেক্ষা করে এলো মায়রার বাকরুদ্ধ দৃষ্টি। ভদ্রলোক কথা ভুলে বিহব্বল চোখে তখনও চেয়ে। মেহেরাব আর চোখে খানিকটা দূরে তাকায়। সুখের উপর নজর স্থির হতেই হাসে মলিন। পুনরায় নজর নামিয়ে বলল অপরাধী সুরে, আই এম সরি আঙ্কেল, আমি কখনোই চাইনি সুখের অবমাননা করতে, কিন্তু বিয়ে করেছো তোমরা? ওপর নিচ মাথা ঝাঁকিয়ে স্বল্প শব্দে সায় দেয় মেহেরাব। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কপালে হাত রাখলেন তামিদ সাহেব। একবার মেয়েকে দেখলেন, এরপর দেখলেন আশেপাশের কৌতূহলী শতাধিক দৃষ্টি সমূহ। বললেন দুর্বল গলায়, এখন আমার মেয়ের কি হবে? মেহেরাব কিছু বলার আগে বর্ণ উপস্থিত হয় সেখানে। চাচু, তোমার মেয়ের পাশে আমায় কেমন দেখাবে বললে না তো কখনো? মানে? ফুলের জন্য আসফিয়ান বর্ণকে উপযুক্ত মনে হয় না তোমার? যা তা বলছিস, মাথা গেছে? বর্ণস্বর ঠিক এই পর্যায়ে অত্যন্ত কঠোর এবং একনিষ্ঠ হয়। নো, আই এম সিরিয়াস মিস্টার তামিদ শিকদার। আজকে এই মুহূর্তে বিয়ে করবো আপনার একমাত্র মেয়ের সুখ, যে শুধুমাত্র আমার বাগানের পুষ্পরণী হওয়ার জন্যই ফুটেছিল আজ থেকে 20 বছর আগে। জানো, ফুলটা বড্ড জেদি হয়েছে আজকাল, অভিমান করেছে আমার উপর। ওকে রাজ্য করানোর দায়িত্বটা কিন্তু তোমরা কপতের উপর। চাচ্চুর প্রতিক্রিয়া না দেখেই একবার বুকে বুক লাগিয়ে জড়িয়ে ধরে পাশ কাটিয়ে চলে গেল।
বর্ণ রুবায়েতের নিকট কাছে গিয়ে কাম্মাকে এক হাতে জড়িয়ে নিরিবিলিতে পা চালালো। সুখ দূর থেকে নির্বাক চোখে দেখে গেল কেবল। বর্ণ কিছু একটা বোঝাচ্ছে ভদ্র মহিলাকে। অল্পক্ষণের ব্যবধানে মলিন মুখটা হাস্যোজ্জ্বল হয়ে চকচক করে উঠল ওনার। দুহাতের আজলায় বর্ণের মুখটা তুলে হাত বুলিয়ে আদর করে দিলেন। এরপর দ্রুত কদমে ছুটে এসে তামিদ সাহেবকে টেনে নিলেন আড়ালে। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে সুখের কাছাকাছি এগিয়ে যায়। আর এইভাবে ছুটছিস কেন ফুল? দাঁড়া, পড়ে যাবে। রাগের চোটে সুখ পথ দেখছে না দু চোখে। দুহাতে গাউন আষ্টে পিষ্টে তুলে লম্বা কদমে হেঁটে গেল যেদিকে ফাঁকা দেখতে পায়। আশেপাশের অনেক অনেক মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের। তাতে কি যায় আসে? গাউনের পেছনের বড় অংশটা ফ্লোরে হুটোপুটি খাচ্ছে। বর্ণ ধরতে চাইলে তড়িৎ পিছু ফিরল সুখ। খারাপ, জঘন্য পুরুষ, খবরদার ছবেন না আমায়, কিংবা আমার কোনো জিনিস একদম ধরবেন না। ওকে, চললাম না। দুহাত উপরে তুলল স্যালেন্ডার করার ভঙ্গিতে। তবে এই মুহূর্তে তুই না থামলে কোলে তুলে নিতে 2 সেকেন্ড সময় নেব না, আই সোয়ার। সুখ থামল, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। বর্ণ সামনে এসে দাঁড়াতেই হামলে পড়ল আচমকা। দুহাতে কলার ঝাঁকাতে ঝাঁকাতে প্রায় কেঁদেই ফেলল। বর্ণ শীতল চোখে চেয়ে দেখল সব, টু শব্দটিও করল না। কেন করেছেন এমন? আমি কি করলাম? বিয়েতে ডক্টর করে নিয়ে হাজির হলো। সব কিছুতে তুই শুধু আমার দোষটাই খুঁজিস ফুল। ব্যাড ব্যাড, ভেরি ব্যাড। এত অন্ধবিশ্বাস থাকাটাও ভালো নয়। মিছে অভিমান তার কণ্ঠে। কি করলাম মানে? উনি যে কাজটা করে ফিরেছেন এর পেছনে আপনার হাত নেই, অস্বীকার করবেন আপনি? অবশ্যই আছে। এতে স্বীকার অস্বীকারের প্রশ্ন আসছেই বা কোত্থেকে? ডক্টর যাকে বিয়ে করেছে ওর নাম জেসি, জেসনের বোন হয়। ওর সাথে ডক্টরের বিয়ের ফয়সালা তখনই নেওয়া হয়েছে যখন সে তোকে বিয়ে করার আর্জি জানিয়েছিল। খোদ শিকদার নেবাসে এসে। এতটা নিয়ে যে আপনি চেনা জানা ছাড়া, বোঝাপড়া বিহীন, সম্মতি ছাড়াই একটা অপরিচিত মেয়েকে বিয়ে করতে বাধ্য করলেন আপনি। সম্মতি? তাচ্ছিল্য হাসল বর্ণ। সুখের কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, তো সম্মতি ছিল এই বিয়েতে? হকচকিয়ে তাকায় সুখ, অন্যত্র মুখ ঘুরিয়ে জোরে শ্বাস ছাড়ে। এরপর বুঝালো, অবশ্যই ছিল। সেদিন নিজ চোখে দেখেছেন নিশ্চয়ই। ইয়া, অফকোর্স। কাঁধ ঝাঁকালো ঠোঁট উল্টে। অ্যাশ শেরওয়ানির বুক পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে বাড়িয়ে দিল। পৃথিবীর সবচেয়ে কঠিনতম ব্যর্থতা হলো যাকে অকারণে মানুষ মন প্রাণ উজাড় করে ভালোবাসে, পরে তাকে ঘৃণা করা। আমি পারিনি তাকে একটা বারের জন্যও ঘৃণা করতে। আবারও হেরে গেলাম আমি এই পর্যায়ে এসে। হে আল্লাহ, তুমি তো জানো আমার হৃদয়ে খুব দুঃখ, যেসব কাউকে বোঝাতে পারি না আমি। ক্ষণে ক্ষণে বুকের পাঁজরটা চিরে ফুঁড়ে বেরিয়ে আসতে চায়, তবু সবার ভিড়ে দিব্যি হেসে যায় বোকার মতো। ওনার পাশে অন্য নারীর সংস্পর্শ যেমন আমায় শ্বাসরুদ্ধকর অনুভূতি দেয়, তেমনি আমিও নিজের পাশে তাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি না। বেঁচে থাকার ইচ্ছেগুলো ফিকে হয়ে গেছে বহুদিন আগেই। আল্লাহ, অন্য কারোর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়ার অন্তত এক মুহূর্ত আগে না হয় নিদারুণ শ্বাসরোধ হয়ে আসা মৃত্যু দিয়েও আমায়। আমি 2 হাত ভরে তাকে গ্রহণ করে নেব, কোনো অভিযোগ ছাড়াই। পুরো লেখাটা পড়ে শুষ্ক ঢোক গিলল সুখ। এটা সে লিখেছিল ডায়েরিতে, পরক্ষণে আগুনে জ্বালিয়েও দিয়েছিল। তবে বর্ণের হাতে পৌঁছালো কি করে? এটা আমি লিখিনি। কাপা হাতে ফিরিয়ে দিল কাগজটা। খানিক পর চকিতে আঙ্গুল তুলে হঠাৎ বলল সভাষায়, আপনি সিসি ক্যামেরা লাগিয়েছেন আমার রুমে? রাগে ক্ষোভে মুখ লাল হয়ে এলো সুখের। লজ্জা, জড়তা, ভয় ঘিরে ধরল একসাথে আষ্টে পিষ্টে। এই পর্যায়ে দমে যাওয়ার ভান করল বর্ণ। জিভে ঠোঁট ভিজিয়ে মাথা চুলকে মুখের ভেতর গুনগুন করল কণ্ঠ খাদে নামিয়ে। অবসেন্স কোনো সিন দেখিনি, ট্রাস্ট মি সুইটহার্ট, বাট সেন্সিটিভ, ইমোশনাল। চোখ মুখ খিচে শক্ত করে পাথর অনুরূপ দাঁড়িয়ে গেল সুখ। ঈর্ষ লজ্জায় মুখ লুকাতে ইচ্ছে হলো কোথাও। বর্ণ সুর পাল্টে নিল, মুখ লুকাবি? যা, এই বুকটা তোর নামে সঁপে দিলাম আজ থেকে। ধূর্ত হেসে বুকের বাঁ পাশে হাত রাখল সুখ। ঠাই চোখ খিচে দাঁড়িয়ে, চোখে চোখ রাখার সাহসটা হুট করে গায়েব হয়ে গেল যেন। কি চাইছো তুমি? ফুলকে। চাওয়ার শুরুটা কখন থেকে? অকপটে জবাব। নির্দিষ্ট কোনো সময় নেই, ব্যাস হৃদয় আপনা আপনি চাইতে লাগছিল ওকে। তামিদ সাহেব স্বর গম্ভীর করলেন, যদি আমার মেয়েকে না দেই তোর হাতে, তাহলে?
বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসলো আর মোড়া ভেঙে বলল, মিস্টার শিকদার, ফ্ল্যাশব্যাকে যাও। সেদিন তুমি বলেছিলাম আনফর্চুনেটলি হৃদয় যদি একবার কারণ আমি ছটফট শুরু করে, পৃথিবীর তছনছ করে হলেও আসফিয়ান বর্ণ তাকে নিজের করে নেবে। ট্রাই টু রিমেম্বার। ছিনিয়ে নিবি আমার মেয়েকে? চেয়ে না পেলে এটা একমাত্র উপায়। কাঁধ দুলিয়ে সে নিরুত্তাপ জবাব করে। আজাদ সাহেব বললেন, সে তো তোমায় চাই না। বর্ণ এক ভ্রু উচালো। কিভাবে বুঝলে? তোমায় চাই না বলেই তো অন্য কাউকে বিয়ে করতে হ্যাঁ বললো। বুঝোই তো ড্যাড, অভিমানের হৃদয়, মন অভিমান চলছে, এক্সপ্লেন করতে হবে। ভদ্রলোক গলা খাকারি দিলেন। গুরু গম্ভীর ছেলেটা আজ হঠাৎ এতটা বেহায়াপানা হয়ে উঠল কিভাবে? আশ্চর্যের উপর আশ্চর্য হচ্ছেন দু ভাই। শুরুতে সব ক্লিয়ার না করে এত নাটকের আয়োজন কেন? ডক্টরে বিয়ে নিয়ে বলছে তো, লেট মি এক্সপ্লেন। বেচারে বিয়ের বয়স হয়েছে, এর উপর যাকে ভালোবাসে দাবি করছে তা গাবন করতে না পারার আফসোস আগামী কত বছর না জানে বিয়ে সাথে ছাড়ে একা একা জীবন। বর্ণা, মেজাজ খারাপ হচ্ছে আমার। আজাদ সাহেব খেপে গেলেন। এত হেয়ালি বরদাস্ত করা যাচ্ছে না আর। বর্ণ শ্বাস ছাড়ল, কঠিন গলায় হিসিয়ে বলল, ফুলের দিকে হাত না বাড়াতে আকার ইঙ্গিতে বহুবার তাকে বুঝিয়েছে। এখন ডক্টর যদি ইনডিরেক্ট স্পিচ না বোঝে, সে ভুলটাই করে বসে। পরিণতি এমনও লেখা থাকবে, এতে আমার কি ফল্ট? বর্ণের সাথে একবার সুখের বিয়ে হলে সারা জীবন শিকদার নিবাসে থাকবে সে, কোথাও হারিয়ে যাবে না, চোখের সামনে থাকবে আজীবন। কথাগুলো রুবায়াতের মনে অক্ষরে অক্ষরে প্রবেশ করেছে। তিনি এক পায়ে রাজি, কিন্তু সুখ এই বিয়ে কিছুতেই করবে না। আইজার কাছে গেলেন রুবায়াত। আপা, বর্ণ যা চাইছে তুমি সেটা মানবে? হাঁসফাঁস করছিলেন আইজা। ছেলের সিদ্ধান্ত যে তিনি মন থেকে মানতে পারছেন না তা মুখবায়ব দেখে বুঝতে পারছে রুবায়াত। বিচক্ষণ মহিলা তিনি। দুঃখ পেলেন কিঞ্চিত। সুখের দুর্বলতাকে যে সবাই আর চোখে দেখছে ঢের বুঝে গেলেন। সুখ, তুই না ভাইকে ভালোবাসিস? ভাইয়াও তোকে নিজের করতে চাইছে, এখানে তোর আপত্তিটা কিসের সোনা? তুফা খুব আদরে স্বরে বোঝাচ্ছে সুখকে, কিন্তু আশানুরূপ কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না। থম মেরে আছে মেয়েটা। নিশ্চয়ই মন এবং মস্তিষ্কের দ্বন্দ্বে কে জয়ী এখনও হিসাব মেলাতে পারছে না। বর্ণ আসতে এই রুম ফাঁকা হয়ে গেল এক ইশারায়, চোখের পলকে। অন্যমনস্ক বসা সুখের হাত ধরে দাঁড় করালো ঝটপট। শিলা পাথরের মতো যথাসম্ভব সর্বশক্তি খাটিয়ে দাঁড়িয়ে রয় সুখ। এক তুড়িতে তাকে সেভাবে টেনে নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বর্ণ পিছু ঘুরল। অত্যন্ত স্বাভাবিকভাবেই বলল, দাঁড়িয়ে পড়লি কেন? পায়ে ব্যথা? করে নেব? কেমন পুরুষ আপনি? লজ্জাবোধ নেই? আপনার নামে সব অনুভূতি চাপা দিয়ে সব স্মৃতির পাতা ছাই করে দিয়েছি, তাও জেদ অভিনি আপনার। ঠোঁটে ঠোঁট চেপে খানিকটা সময় স্থির তাকিয়ে থাকে বর্ণ, এরপর বলল, জেদ? হ্যাঁ, জেদে। এমন এক জেদ যে জেদে পড়ে তোর প্রেমে হাজারবার মরণ কবুল। সুখের হাত ছেড়ে নিজের কপালে হাত ঘষে। খুব শখ না শ্বাসরুদ্ধকর মৃত্যুকে বরণ করার? চল, আজ তুই আমি আর এক সমাজ মিলেমিশে মৃত্যুকে বরণ করে নতুন অধ্যায়ের সূচনা করে। মানে? বুঝিস নে? ও, আমি তো কিছু বুঝাই না এখনো। একটা কালো ধরনের দেখতে রিমোট কন্ট্রোলার হাতে নিল। নীলসে বাটন প্রেস করতে সুখের পেছনের দেয়ালটা জ্বলে উঠল হঠাৎ। ভয়ার্ত মুখে সে তড়িৎ বর্ণের নিকটবর্তী হয়ে এলো, যেন বিপদের মুহূর্তে এটি তার ভরসাস্থল। বর্ণ হাসল, ইশারায় দেয়ালে তাকাতে বলল। পর্দার ব্যবস্থা করা হয়েছে, পূর্ব পরিকল্পিত। তাতে ফুটে উঠেছে বাহিরের স্টেজের আলাদা আলাদা কোণা। সেই কোণাগুলোয়, অর্থাৎ স্টেজের নিতে পৃথক পৃথক টেবিলের তলদেশে বোমার মতো কিছু লাগানো। তাতে টাইমার ছুটছে, টিকটক টিকটক। এক একটার ছবি দেখাতে দেখাতে বর্ণ বলল, চিনতে পারছিস? এগুলো কে যেন বলে? বম। কারেক্ট। বাবা দেওয়ার মতো সে হাসল। একবার ট্রিগার প্রেস করলেই ব্লাস্ট, না থাকবে বাস, না বাঁচবে বাঁশরি। তোকে বিয়ে করতে হবে না আমায়। শ্বাসরোধকর মৃত্যুর সাধা খুব সহজে গ্রহণের সুযোগ পাচ্ছিস। 17,000 খানেক জান ফ্রি। বেচার মাসুম মানুষগুলো বিয়েতে আসাটা এখন কাল হয়ে সামনে দাঁড়িয়েছে। বর্ণ নিজ বক্তব্য শেষে তারা দেখিয়ে সুখের হাত আঁকড়ে হাঁটা ধরে ফের। চল, হাতে সময় খুব অল্প, টাইম শেষের পথে। সুখ স্তব্ধ বনে আসে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে মস্তিষ্ক, ফের দাঁড়িয়ে পড়ে। আবার দাঁড়িয়ে গেলে কেন?
ডিসিশন চেঞ্জ করেছিস? করে বলতে পারিস। তোর একটা হ্যাঁতে হাজার মানুষের জীবন বাঁচতে পারে। ইটস আ ব্ল্যাকমেইল। সামথিং লাইক দ্যাট। নিথর চোখে তাকায় সুখ। এতটা নিচে নামতে বিবেকে সায় দিচ্ছে? শুধু তোর জন্য। কবুল, কবুল, কবুল। পুরুষালী দম্ভ মিশ্রিত তিনটি শব্দে বুক ধরফর করে ওঠে সুখের। শিরশির অনুভূতিতে শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যায়। ঝরঝর করে অশ্রু গড়ায় আখি পল্লবে। সজোরে ঢোক গিলে মাথা নামিয়ে নেয়। বর্ণ খানিক পাশ ঘেঁষতেই হুটহাট তার কাঁধে মুখ লুকালো। কান্নাদের দাপটে শরীর কাঁপছে থরথর। কেঁদে কেঁদে কাদের শেরওয়ানি ভিজিয়ে ফেলল চোখের জলে। বর্ণ কাঁদতে দেয় তাকে, ফিসফিসিয়ে বলল, আজকের এই মুহূর্ত থেকে আসফিয়ান বর্ণকে শুধু তার বোবা ফুলের নামে লিখে দিলাম। টিল ডেথ। প্রশ্ন 1, মেহরাবের অন্য কারোর সাথে বিয়ের রিজন? বর্ণর খেয়ালে এর উত্তর হবে, মেহরাব ভালোবাসে বলেছিল সুখকে। বিয়ে না হলে পরবর্তীতে সুখের জন্য অনুভূতি নিয়ে একা থাকার সিদ্ধান্ত নিতে পারে। বর্ণ চায় না তার ফুলের জন্য সে ব্যথিত অন্য কেউ ভাবুক, তাকে কল্পনা করুক, তাই তার সংসার বানিয়ে দিয়েছে। মেহরাবের জায়গায় অন্য কেউ হলে ফুলকে ভালোবাসার অপরাধে হয়তো এতদিনের শাস্তিও ভোগ করে নিত। কিন্তু বর্ণ মেহরাবের প্রতি সন্তুষ্ট, কেননা ফুলকে সে ট্রিটমেন্ট করে সুস্থ করেছিল। প্রশ্ন 2, বিয়ের দিনই পাত্রী কোথায় পেল? উত্তর, মেহরাবের সাথে জেসির বিয়ে সেদিনই বর্ণ ঠিক করেছে, যেদিন মায়রার সুখের জন্য প্রস্তাব রেখেছিল। জেসির পরিবার আর বর্ণ ছাড়া যেটা কারো জানার সাধ্য হয়নি। বর্ণর বাড়িয়ে দেওয়ার রুমালখানা হাতে নিল সুখ। আস্তে ধীরে অশ্রুভেজা চোখ মুছে কাজল লেপটে গেছে অল্প বিস্তর। বর্ণ আর চোখে একবার দেখল। ক্যান আই হেল্প ইউ? এমনভাবে তাকালো সুখ যেন ভুল জায়গায় বেফাস মন্তব্য করে ফেলেছে সে। অবশ্য বর্ণ তো আক্কা করল না সেসব। থুতনি ধরে পরবর্তী কোনো কথা ছাড়াই সুখকে নিকটে নিয়ে এলো। একদম পরস্পরের ঠোঁট ছুঁই ছুঁই। হাত থেকে রুমাল আলগা হয়ে আসে সুখের। পড়ে যাওয়ার আগে বর্ণ ক্যাচ করে নেয়। সযত্নে ল্যাপটানো কাজল মুছে দিয়ে চোখে চোখ রাখে। আবেশ মাখা গলায় সুর টেনে বলল, মাই ফ্লাওয়ার কুইন, ইফ ইউ নিউ হাউ সিলেক্টিভ ইউ লুক। সুখের দৃষ্টি কাঁপে হুটহাট। দাঁতে দাঁত চেপে চিবুক থেকে হাত সরিয়ে জড়সড় হয়ে বসল। চতুর্দিক থেকে উৎসুক দৃষ্টিরা উৎপেতে তাদের দেখছে। বিয়ে হতে না হতে তোমার ছেলে কেমন নির্লজ্জের মতো জনসম্মুখে আমাদের সুকমায়ের খেদমত করছে দেখো। আমার চোখ নেই? আইজার পাল্টা প্রশ্নে কপাল গুটালো আজাদ সাহেব। বললেন, তা থাকবে না কেন, অবশ্যই আছে। তাহলে নতুন করে জিজ্ঞেস করছো কেন? তুমি যা দেখছো আমিও তাই দেখছি, এমনকি উপস্থিত সবাই দেখছে তোমার ছেলের বউ পাগলামি। আচ্ছা, ও এখন আমার ছেলে হয়ে গেল। আইজা জবাব না দিয়ে বিরক্তিতে মাথা ঝাঁকিয়ে অন্যত্র পা চালান। মাথা ভার হয়ে আছে। উপরন্ত আগাম বার্তা ছাড়াই চোখের পলকে ছেলে বিয়ে করে নিয়েছে। এই সম্পর্কটায় তিনি রাজি কিনা কিংবা তার মতামতটুকু প্রয়োজন মনে করলেন না। মা হিসেবে এতটাই তুচ্ছ তিনি। অভিমানে বুক ভারী হয়ে আসে আইজার। আজ থেকে আমরা বেয়াই হয়ে গেলাম। আই ভাই, কোলাকুলি করি। তুমি এই বিয়েতে খুশি? ছেলে বিয়ে করেছে, বউ আর মা দুটো একসাথে পেয়েছি, খুশি হব না? তাছাড়া অসন্তোষ প্রকাশ করে লাভটা কি হবে? শুকনোতে লাফিয়ে মরলেও আমার জিদ্দি ছেলেটা শুনতো না। শেষষ্ট বাক্যটি বললেন ভীষণ আফসোস নিয়ে। তামিদ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। অদূর থেকে এক দৃষ্টিতে স্টেজের দিকে চেয়ে রইলেন। বর্ণকে বলা হয়েছিল এই সম্পর্কে কেউ হস্তক্ষেপ করবে না, যদি সুখ স্বেচ্ছায় তাকে বিয়ে করবে বলে আসরে উপস্থিত হয়। আমার মেয়েটাকে তোমার পাজিটা কিভাবে রাজি করালো? আজাদ সাহেব ইচ্ছ ভাবুক হলেন। খানিকক্ষণ কি যেন ভেবে ফোঁস করে তপ্ত দম ছেড়ে বললেন, দেখতে হবে না ছেলেটা কার? ভাব একবার, তোর জিদ্দি হিংসিকে এক তুড়িতে বস করে কিভাবে আসরে এনেছি তখন। গর্ব করছো? আমার মেয়ের জামাই হিসেবে ওর কোনো গুণ খুঁজে পাচ্ছি না। কেমন বেয়াদবের মতো বলছিল আমার মেয়েকে ছিনিয়ে নেবে। বুকের পাটা কত বড়! আতঙ্কিত চোখে চতুর্দিকে বার কয়েক নজর হাঁটিয়ে নেয় সুখ। একবার নিজেকে পরখ করে। হাতের তালু ঘামছে, হয়তো অজানা ভয়।
বোমা ফিট করা হয়েছে নাকি এখানে। ঢোক গিলে এদিক ওদিক নজর ছিটানোর ফাঁকে বেখেয়ালে খানিক দূরের স্টেজে দৃষ্টি গেল। বর কনের জন্য আলাদা আলাদা স্টেজ তৈরি হয়েছিল। এখন যেহেতু বিয়ের জুটি দুটো, তাই বর্তমানে দুটো স্টেজে দু জুটির অবস্থান। অপর স্টেজে মেহেরাব, পাশে জেসি। লোকে ছবি তুলছে, কেউ প্রশংসায় পঞ্চমুখ, কেউ বা মুখ ভেঙচি কেটে আদিক্ষেতা বলে চালিয়ে দিচ্ছে। মেহেরাবের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে চোখাচোখি হয়ে গেল হঠাৎ। অপরাধ বোধ কাজ করে সুখের। সে কখনোই চায়নি দূরের মানুষটা এভাবে ঠকে যাক, কিন্তু ভাগ্যের লিখন সেটা যে খণ্ডন করার সাধ্য কারও নেই। নজর ফুরিয়ে আর ফুল, আমি এদিকে। টুপ করে চোখ খিঁচল সুখ। আগামী 1 মিনিট তাকে চুপচাপ বসে থাকতে হুমকি দিয়েছে বর্ণ, তাই বাধ্য হয়ে নিশ্চুপ বসেছিল। সময় শেষ হতেই বর্ণর দৃষ্টি আকর্ষণ করে বোঝালো, হয়ে গেছে তো বিয়ে, আপনার জেদের কাছে হার মেনে নিলাম আমি। জিতেছেন আপনি, এবার বমগুলো ডিফিউজ করুন। বর্ণ নিরুত্তাপ বসে রইল। খানিক ঘেঁষে গেল সুখের নিকটে। ফটোশ্যুট হচ্ছে। ঠোঁটে হাসি ঝুলিয়ে এক হাতে সুখের কোমরে রেখে বলল কণ্ঠ খাদে নামিয়ে, স্মাইল প্লিজ। অথচ দম আটকে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে রয় সুখ। প্রথমবার আপত্তিকর পুরুষালী স্পর্শে নাজুক শরীর থরথরিয়ে কেঁপে উঠল অচেরেই। অভ্রসহ আরও কিছু স্বর চেঁচিয়ে ওঠে। সুখের কানে পৌঁছায় না সেসব। খানিকটা সময় স্তব্ধ থেকে এরপর ছুটে আসতে নিলে বর্ণ হাতের বাঁধন গাঢ় করে। দৃষ্টি ক্যামেরার দিকে। সুখের দম বন্ধকার প্রতিক্রিয়া দেখলই না, অথবা আর চোখে দেখেও সুখকে বুঝতে দিল না তা। হাতের পিঠে সজোরে চিমটি কাটতেই বর্ণ মিশে মিশে আর্তনাদ করে বলল ধূর্ত স্বরে, রিল্যাক্স জানামান, এটা পাবলিক প্লেস। সুখ ক্ষিপ্র চোখে শাসায়, ঠোঁট নাড়ালো। কিছু বলছিলাম আপনাকে, বম ডিফিউজ করেছেন? সিয়ামের গলা উঁচিয়ে উক্তিটি করা শেষ হতেই এক ঝটকায় সুখকে কোলে তুলে ফেলল বর্ণ। স্টেজ ছেড়ে ধীরে নেমে আসতে নেয়। সকলে হৈ হৈ করে উঠল সমস্বরে। ফুলের পাপড়ির বৃষ্টি ঝরে পড়ে মাথার উপর। সুখ তখন পাথর বনে গলা পেঁচিয়ে আছে বর্ণের। শ্বাসটাও নিচ্ছে না। বর্ণ কানের কাছে ঠোঁট নিয়ে বলল অপরাধী গলায়, সো সরি সুইটহার্ট, একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি বোমগুলো নকল ছিল সব। একটা বিস্ফোরণ কাটিয়ে উঠতে না উঠতে দ্বিতীয় বিস্ফোরণ ঘটল যেন। সুখ নির্বাক বনে স্থির চেয়ে থাকে কেবল। ঠিক কি বলা উচিত, প্রতিক্রিয়া কেমন দেখানো উচিত, খুঁজে পায় না তৎক্ষণাৎ। বর্ণ হেঁটে যাচ্ছে দৃষ্টির সামনে রেখে। ঠোঁটে হাসি, ঝকঝকে চকচকে লাইট, ফুলের বৃষ্টি, ক্যামেরা, মানুষের শোরগোল। কর্ণকোঠরে পৌঁছেও যেন পৌঁছাতে পারে না সুখের। সম্মতি ফিরতেই রাগে দুঃখে ভঙ্গুর মনে বর্ণের ঘাড়ের পিছু যেখানে তার হাত ছিল সেখানে নখে খামচে ধরল কাকড়ার মতো সর্বশক্তি দিয়ে। এছাড়া তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর অন্য কোনো মাধ্যম খুঁজে পেল না। চিনচিনে ব্যথা অনুভব করে বর্ণ। ফের কানের গোড়ায় ফিসফিসিয়ে বলল ছন্দ ব্যথাতুর স্বরে, জঙ্গলি বিলের মতে এমন খামচি কোথায়, কখন, কোন পজিশনে দেয় জানিস তো? বলি। মুখটা যথাসাধ্য দূরে সরিয়ে আনে সুখ। ঠোঁটের হাসি, কথার ধরন সব কিছু অসভ্যের মতো শোনাচ্ছে লোকটার। নজর গেল আশেপাশে। আম্মু, আব্বু, বড় আব্বু, আপ্পি, খালামণিরা, সব কাজিন সহ আরও অনেকের উপস্থিতি তাদের দুপাশে। এতক্ষণ ধরে সেদিকে খেয়াল না করলেও এবার স্পষ্ট সকলের দৃষ্টি অবলোকন করল সুখ। এরপর হতভম্ব মুখে নিজের অবস্থান পরখ করল। তার ধ্যানেই ছিল না যে সে এখনও রকেস্টার আফসিয়ান বর্ণের কোলে চড়ে আছে। লজ্জায় আড়ষ্টে জুবুথুবু হয়ে বর্ণের বুকে মাথা ঠেকিয়ে চোখ খিঁচল সুখ। রাগ ক্ষোভ সব যেন মিলিয়ে গেল হাওয়ায়। এতগুলো মানুষের সামনে কোনো পুরুষের কোলে উঠেছে সে। ভাবতে মাটি ফাঁক করে লুকিয়ে পড়ার ইচ্ছা জাগছে। ছটফটিয়ে উঠেও নামতে পারল না, বরং কানের কাছে বর্ণের মোহনীয় কণ্ঠ হজম করতে হলো। বুকে প্রশান্তি ঢেউ উঠছে ফুল, কান পেতে দেখ একবার, তোর নামে গর্জে উঠছে হৃদয়। কংগ্রেচুলেশনস। হাত বাড়িয়ে দেয় মেহেরাব। হাতের কবজিতে রক্তাক্ত ব্যান্ডেজ। কিভাবে আঘাত পেয়েছে বলেনি সে। মায়েরা বার কয়েক জানতে চেয়েও বলাতে পারিনি, এড়িয়ে গেছে বিষয়টি। বর্ণ উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যান্ডশেক করে বলল, বাট নট সরি। তাচ্ছিল্য হাসল বোধহয় মেহেরাব। বর্ণ এক ঝলক জেসিকে দেখে বলল, ও আমার কাছে তুফার মতোই,
হাজার কোটি পুরুষের ভিড়ে ছোট বোনটির জীবনসঙ্গী হিসেবে আপনাকে সিলেক্ট করেছে ডক্টর। আশা করি তার যত্নে কোনো ত্রুটি রাখবেন না। 2 কদম আগে বাড়ায়। জিসানকে জড়িয়ে কাঁদছে জেসি। একমাত্র ভাই ছাড়া কেউ নেই তার। ভাইয়ের ছায়াতলে বড় হয়েছে জ্ঞান হবার পর থেকে। বাবা মাকে ছবিতেই দেখেছে, আর ভাইয়ার মুখে মুখেই তাদের আদর ভালোবাসার গল্প শুনে কল্পনাতে অনুভব করেছে। মিসেস মায়রা, মায়েরা চমকে তাকালো, অপ্রস্তুত হেসে। এতক্ষণ জেসি আর জিসানের আবেগপ্রবণ দৃশ্যটা দেখছিল এক দৃষ্টিতে। দুজনের মাঝে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা, টান, মায়া সব কিছু আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে নির্মল চোখের জলগুলোতে। সে ইতিমধ্যে জেনেছে জেসি সম্পর্কে। জিসানি বলেছে, ক্ষমাও চেয়েছে, কিন্তু ক্ষমা চাওয়ার কারণটা উল্লেখ করেনি। নতুন জীবনের জন্য শুভকামনা। মৃদু হেসে জানালো মায়েরা। বর্ণের মুখটা যথেষ্ট গম্ভীর হয়। থ্যাঙ্কস এ লট। একটু থেমে, ভাইয়ের বউয়ের উপর সো কল্ড নরদিনের মতো নির্যাতন করবেন না, বিশ্বাসে রাখতে পারেন নিশ্চয়। এত বাজেভাবে ঠকানোর পর এই বিশ্বাসটা রেখে বোকা স্বর্গে বাস করছেন বললে আমার ভুল হবে না নিশ্চয়ই। বুকে হাত বেঁধে যথেষ্ট শক্ত গলায় বলে মায়েরা। বর্ণ মৃদু হাসে। নো নো, আসফিয়ান বর্ণ মানুষ চিনতে ভুল করে না। পরপরই মুখের হাসিটা ধপ করে নিভে গেল। তর্জনীতে ঠোঁট স্লাইড করে অদ্ভুত কঠিন দৃষ্টি ছুঁড়ে অদৃশ্যে। স্মৃতিপটে বোধহয় কিছু ভাসল তখন। চোয়াল শক্ত হয় অচিরেই। হাত মুঠো বদ্ধ করে বিড়বিড় করে, ওয়ান্স আপন আ টাইম, ভুল হয়েছিল বর্ণ, ইউ মেড আ মিস্টেক। টকবগিয়ে ঘোড়া ছুটে চলেছে তুমুল বেগে। মৃদু আতঙ্ক, অজানা উচ্ছ্বাস, নতুন অনুভূতির জোয়ারে সুখের সর্বাঙ্গ কাঁপছে পুনরায়। ঘোড়ার পিঠে আছে সে, লাগাম বর্ণের হাতে। তার এককালের শখের পুরুষ, কল্পনার রাজত্বে কেবল যার রাত চলত প্রতিক্ষণে প্রতি মুহূর্তে। সেই পুরুষ আফসিয়ান বর্ণ, যাকে খানিক আগে কবুল করে হালাল পুরুষ হিসেবে গ্রহণ করেছে। বর্ণের সঙ্গ দিতে সে চায়নি প্রথমে। সকলের জোড়াজড়িতে মানুষটার হাত ধরে ঘোড়ার পিঠে আরোহণ করেছে। আব্বুর দিকে চেয়ে চোখের ভাষায় বলেও ছিল, আমি ওনার সাথে নয় আব্বু, তোমার সাথে বাড়ি ফিরতে চাই। রাতের বিশালাকার আকাশটা আধারে ঢেকে গেলেও রাস্তার দুকুলে ল্যাম্পপোস্টের আলোতে আশপাশ দিনের মতোই আলোকিত। আশ্চর্যজনক এক ব্যাপার লক্ষ্য করল সুখ। পুরো রাস্তা খালি, কেবল তারা দুজন এবং ঘোড়া ব্যথিত। শহরের মানুষজন কোথায়? তারাই বা কোন পথে আছে? সুখ জানে না, শহরের পথঘাট চেনে না। সে এতটাই নির্বোধ। আর শক্ত করে জড়িয়ে ধর ফুল, মিহি গলায় বলল বর্ণ। বাক্যটি উপহাস বই অন্য কিছু মনে হলো না সুখের কাছে। কেননা সে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ার ভয়ে লোকটার গলা এমন সাপের মতো পেঁচিয়ে রেখেছে। নির্ঘাত নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে। ছেড়ে দিতে হাত আলগা করতে গিয়েও পুনরায় তড়িঘড়ি করে জড়িয়ে ধরল। বেশিক্ষণ তো ধরছে না, ব্যাস নিবাসের চৌকাট অবধি। এরপর একটা বিহিতে আসতে হবে। ঠকিয়ে বিয়ে করা হয়েছে তাকে, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। ঘাড় বাঁকিয়ে চোখ উল্টে বর্ণের ঘরমার্ত মুখশ্রীতে নজর রাখে সুখ। দৃষ্টিতে পরিবর্তন দেখা দেয় পরপরই। চেয়ে থাকে তৃষ্ণার্ত চাতক পাখির মতো। ডায়েরির মাঝে একটা পৃষ্ঠা ছিল, তাতে একটা লেখা, প্রিয় শখের পুরুষ, আপনাকে নিয়ে ঘেরা কল্প জগতে সর্বদা চুপটি করে বসে থাকা রাজকুমারী সেজে, রাজার কুমার হয়ে ঘোড়ার পিঠে চড়ে টকবগিয়ে ছুটে আপনি কি কখনো আমাকে তুলে নিতে আসবেন? এই অপেক্ষার অবসান ঘটবে কি কখনো? এই একতরফা অবাধ্য অনুভূতিগুলোর সতর্কতা মিলবে এই জন্মে? শুনুন সুন্দর পুরুষ, চুপি চুপি কানে কানে বলি, আমি আপনাকে ভালোবাসি। ঠিক ততক্ষণ পর্যন্ত ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত নিজের করে পাওয়ার লোভে মুখিয়ে থাকবো, যতক্ষণ আপনি স্বেচ্ছায় আমায় ভেঙে চুরে অন্য কারো হয়ে যাচ্ছেন। টুপ করে অস্ত্র গড়িয়ে পড়ে গালবে। এটা কি বাস্তব, না বাস্তবে ঢুকে পড়া কোনো ভ্রম? সুখ দ্বিধান্বিত চোখে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকলো। হুঠাৎ এক ঝলক চোখে চোখ রেখে বর্ণ বলল হঠাৎই, কবুল বলেছে। তার উপর খোলা আকাশ, আধার রাত, একা দুজন, ফাঁকা রাস্তা। চল দুজন মিলেমিশে কিছুমুচু করি আজ। অঝরে অস্ত্র গড়িয়ে পড়ছে জেসির। হাতের উল্টো পিঠে মুছেও কুল কিনারা পাচ্ছে না। হাইওয়ে রাস্তায় ফুলে রঙিন গাড়িটি ছুটছে সাই সাই। ক্ষণে ক্ষণে থামছে, আবার ছুটছে।
একদিক থেকে অন্যদিকে মন নিচ্ছে। মেহেরাবের মুখ অত্যন্ত গম্ভীর। আর চোখে একবার পাশের মেয়েটাকে দেখলো, মায়া হলো বোধ করি। পকেট থেকে সফেদ রুমালটা বের করে না তাকিয়েই আলগোছে বাড়িয়ে দেয়। জেসি চমকালো অল্প, একবার অশ্রুসিক্ত চোখে ড্যাব ড্যাব মেহেরাবের দিকে চেয়ে এরপর রুমালটা হাতে নিয়ে চোখ মুছল। একটা ধন্যবাদ দেওয়া উচিত হয়তো, তবে কান্নার দাপটে বের হয় না মুখ ফুরে। ঢাকার উদ্দেশ্যে ছুটছে তারা, এই শহর ছেড়ে বহু দূরে, যেখানে আর ভাইয়াকে পাবে না জেসি। ভাবতেই হুহু কান্না এসে গলার কাছে দলা পাকিয়ে শ্বাসরোধ হয়ে আসতে চাইছে। হাতের ফোনটা ভাইব্রেট করে উঠল। ভাইয়ার কল। ইতিপূর্বে 10-এর অধিক বার কল দিয়েছে, কথাও হয়েছে প্রতিবার। রিসিভ করে কানে তুলল। ভাইয়া? ঠোঁট বেঁকিয়ে আহ্লাদে কেঁদে ফেলল। আকাশের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে জিসান। বুকটা পড়ছে বোনের জন্য। এই একটা মাত্র আপনজন, বুকের কলিজা বোন তার, যার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে একা একাই নিষ্ঠুর পৃথিবীর সাথে লড়তে শিখেছিল সে 14 বছর বয়সে। আজ তার সর্বস্ব আদর যত্নে পোষা খাঁচার পাখিটা অন্য কারো হাতে তুলে দিয়েছে সারা জীবনের জন্য। জিসান জানিয়ে মেহেরাবকে ঠকানো হয়েছে, কিন্তু আফসিয়ান বর্ণের ভূমিকাও যে তার জীবনে অপরিসীম। ওই সাইকো উন্মাদটা রকস্টার তার জানের একাংশ বললেও সই। এর পেছনেও আছে বিরাট এক ইতিহাস। জিসান বর্ণকে চোখ বুজে বিশ্বাস করে। সে বলেছে জেসির জীবনসঙ্গী হিসেবে মেহেরাব পারফেক্ট। তার কাছে জেসি নিরাপদ এবং যত্নে থাকবে। এক কথায় মেনে নিয়েছে জিসান। সে এটাও জানতো যে একমাত্র সুখের জন্য চিফ অফ দ্য আই গ্যাং এভি, যার এক ইশারায় গ্যাংয়ের হাজার হাজার সদস্য বন্দুকের সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধটুকু করবে না, সেই চিফ কিছু মুহূর্তের জন্য নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছিল সাধারণ এক ডক্টরকে। জিসান দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ গলায় বলে, কাঁদে না বলুন, ফোনটা মেহেরাবকে দেয়। গম্ভীর মুখ মানুষটির দিকে তাকায় জেসি। সংকোচ লাগছে, তবু কাপা হাতে ফোনটা বাড়িয়ে দেয়। ভাইয়া কথা বলবে আপনার সাথে? অতিথিরা সব কমিউনিটি সেন্টার থেকে নিজেদের ঘরে ফিরে গেছে। নিকট আত্মীয় বলতে খালা মনিরা এবং এক ঝাঁক কাজিন মহলে রয়ে গেছে নিবাসে। সুখকে ড্রয়িং স্পেসে পুতুলের মতো বসিয়ে রাখা হয় গত আধা ঘন্টা সময় ধরে। বর্ণ বেরিয়ে গেছে কোথাও। আইজা একদমই মন খারাপ দেখায়নি সুখকে। মিষ্টি মুখ করিয়ে বাড়ির চৌকাঠ থেকে বরণ করে নিয়েছেন। ভদ্রমহিলা সব কিছুর ঊর্ধ্বে সুখকে রুবায়াতের মতোই স্নেহ করেন সে ছোট থেকেই, এটা অস্বীকার করার মতো নয়। সুখ চুপচাপ বসে, যেন মাটির শান্ত খণ্ডটি। তাতে প্রাণ আছে, কিন্তু নড়াচড়ার ক্ষমতা নেই। মন খারাপি নিয়ে গুনগুন করছে কাজিনগুলো। রুস্মিতা তো বিষণ্ণ মনে বলেই ফেলল, বন্য ভাইয়া বিয়ে করেছে, তাও সুখকে। আমি এটা কিছুতেই মানতে পারছি না। আমার ক্রাশ ছিল, কাজিন যেহেতু বিয়ে করবে, আমি কি দোষ করেছি? আমাকে চোখে পড়লো না ভাইয়া? ইবরাত মেজো খালা মনির মেয়ে, সে বলল নাক কুঁচকে। কি সাসপেনশন ছিল ইয়ার! ইস, কেউ যদি এভাবে আমার জন্য ঘোড়ায় চড়ে আসতো। মিহিকা বলল। সুখের কানে অল্প বিস্তর আসছে তাদের কথোপকথন, আর চোখে দেখলো প্রত্যেককে। একজনের মুখভঙ্গি এক এক রকম। হানিফা বেগম উপস্থিত আছেন। বৃদ্ধা আপাতত স্তব্ধ, মুখে রানী। হয় না কিছু, অল্প চোখে কাথর, অধিক চোখে পাথর। তা আদরের নাতির করা আজকের কার্যকলাপে তিনি ঘোরে রয়েছেন এখনো। তুফা এসে দাঁড়ালো দৃশ্যপটে। চল পাখি বাসার ঘরে, ভাই এসে পড়বে এক্ষুনি। বাসর ঘর শব্দটা কর্ণকোঠরে পৌঁছাতেই ধকবক করে ওঠে অন্তঃকরণ। হুলস্থুল চোখ তুলে চাইল সুখ। তুফা ঠোঁট জুড়ে দুষ্টু হাসি। নিজ হাতে ক্রাশের বাসর ঘর সাজিয়েছি, এখন বউকে রেখেও আসতে হবে, দরজাও ধরতে হবে। বিড়বিড় করে রুস্মিতা। হতাশার শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। চলো গাইস, আজ ভাইয়ার পকেট ফাঁকা করব। সুখ একদমই চাইছিল না বর্ণের রুমে যেতে। জোরপূর্বক 9 জন কাজিন চেপে চুপে ফুলে সাজানো বেডে বসিয়ে দিয়ে দাঁড় আটকে দিয়ে নিজেরা দ্বারের সামনে দাঁড়িয়ে রইল। তর্ক বিতর্কের মনোভাব প্রত্যেকের।
ভেবেছিল তারা একটা অ্যামাউন্ট বলবে, বর্ণর পক্ষে তার চেয়ে কম দেওয়ার দাবি জানাবে, শুরু হবে তর্ক বিতর্ক, এরপর বরের দল কনের দলের কাছে হার মেনে নেবে। কিন্তু বাস্তবতা যে বড্ড নিষ্ঠুর। ঘটার সময় ঘটনা ঘটে গেল উল্টোটা। বর্ণ ক্রেডিট কার্ড ধরিয়ে দিল চুপচাপ, ধমকায়নি তবে। দাঁড় ছেড়ে সরে দাঁড়াতে এমনভাবে আদেশ চলল, বেশিক্ষণ দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস হয়নি কারো। রুস্মিতা এবার বুক ভরে স্বস্তির শ্বাস ছেড়ে বলল, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। যাক বাবা, ভাইয়া আমাকে পছন্দ করেনি, তার জন্য শুক্রিয়া। সুখের কপালটা নির্ঘাত পড়লো এমন জল্লাদের নজরে পড়ে। মেয়েরা যারা আই লাভ রিকোয়েস্ট বলে মুখে ফেনা তুলেছে, তারা যদি আমাদের সাথে করা ভাইয়ার জল্লাতি আচরণগুলো দেখতো, নিঃসন্দেহে সালাম টুকে গুড বাই জানিয়ে বিদায় নিত। নির্দোষ মেয়েরা। সাজানো বেডে নববধূ বেশে সুখ, পরনে গাঢ় খয়েরি রঙের একখানা সুন্দর ডিজাইনের ভারী শাড়ি, পা তুলে দুহাতে হাঁটু জড়িয়ে বসে। দরজা খোলার আওয়াজটা কানের গভীরে তীরের মতো বিঁধল। অন্তঃস্থলে যতই তাণ্ডব চলুক, উপরে উপরে সে যথেষ্ট স্ট্রং। ঢোক গিলে শাড়ি খামচে রেখে চুপ করে বসে রইল। হাতের তালু ঘামছে, অস্থিরতায় শরীর কাঁপছে মৃদু মন্দ। চেয়েও কাঁপুনি থামাতে না পেরে নিজের উপর নিজেই মহা বিরক্ত সুখ। বর্ণ ধীরে এগিয়ে আসে, শেরওয়ানি পাল্টে ফেলেছিল সেই প্রথমেই। এসে বেডের কিনারে থামে, ঘরটা রূপালি আলোয় আলোকিত। বেডের চারপাশে ঝিনুক বাতি মিটমিট করে রূপালি রঙা। রিমোট কন্ট্রোলার দিয়ে কক্ষের আলো জ্বালিয়ে দিয়ে সুখের দিকে তাকায় এক ঝলক। সালাম দিতে শিখিয়ে দেওয়া হয়েছিল সুখকে, কিন্তু সে চুপচাপ। এর অবশ্য কারণ আছে, সেটা অনুল্লেখ্য। ঈৎস মাথা নামিয়ে আর চোখে তাকায়। বর্ণ নিঃশব্দে হাতের ঘড়ি খুলছে, সেটা আবার বেডসাইড বক্সে রাখছে। শার্টের কলার টেনে ঠিক করছে, হাতা গুটাচ্ছে। অস্বস্তি ঢাকছে নাকি? রকস্টার আফসিয়ান বর্ণর অস্বস্তি হয় বুঝি? ব্যাপারটা আশ্চর্যতম এবং হাস্যকর। আচমকা ঝুঁকে আসতে সুখ পিছিয়ে গেল তড়িৎ, হাত তুলে থেমে যেতে বাধ্য করলো বর্ণকে। ফাইনালি তুই এই আশিকের এক্সাইটমেন্টে একটা হাগি তো করতে চেয়েছে, অন্য কিছুর আবদার তো এখনো রাখেনি। ভীষণ হতাশ মিশ্রিত অবাক শোনায় তার কণ্ঠ। সুখ যায় পড়ানি হতভম্ব, ঠোঁট নাড়ে এবং হাতের ইশারায় বলল, একদম ছোঁয়ার পরিকল্পনাও করবেন না আমায়। বর্ণের মুখটা ছোট হয়ে এলো। সরি সুইটহার্ট, ইতিমধ্যে আমি না বাসারের প্ল্যানও সাজিয়ে ফেলেছি স্বপ্নে। চোখ খিসে দুহাত কিরমিরিয়ে অন্যত্র ফিরে গেল সুখ। নির্লজ্জের বাচ্চা, মুখে কিছুই আটকায় না আজকাল। সুপার গ্লু দিয়ে ঠোঁট দুটো আজীবনের জন্য বন্ধ করে দিতে পারলে ভালো হতো। বর্ণ ঠোঁটে ঠোঁট টিপে হাসল, ঘাড়ে হাত মালিশ করে গলা খাকারি দিয়ে ভ্রু উঁচিয়ে ভাবুক গলায় বলল, কে যেন ছাড়া পথ আমার গলাটা আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে ঘাড় ব্যথা করে দিয়েছে। তাকে খুঁজছি সে কখন থেকে, কিন্তু দেখা পাচ্ছি না। তুই কোথাও দেখেছিস তাকে? দাঁতে দাঁত চেপে চট করে সুখ ফিরল। কেন যে লোকের প্ররোচনায় ঘোড়ায় চড়তে গেল, আর কেনই বা লোকটার গলা জড়িয়ে ধরতে গেল? আফসোস। সুখকে চোখ রাঙিয়ে তাকাতে দেখে মিছে মিছে ভয়ে বুকে হাত চাপে বর্ণ। ও, তুই দেখিস নি? কোনো ব্যাপার না, আমি খুঁজে নেব। সুখ জবাব দেয় না, কঠিন দৃষ্টি নিক্ষেপ করে, এরপর নজর সরিয়ে আনে। বর্ণ হাসে মৃদু, একটু সময় গড়ায়। হঠাৎ সুখের পা টেনে বেডের কিনারায় পা ঝুলিয়ে বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় নিষেধ করার সুযোগটাও পেল না সুখ। হতভম্ব দৃষ্টিপাত। বর্ণ নিজেও দুহাঁটু গেড়ে বসলো ফ্লোরে। অদ্ভুত শীতল আর কোমল হয়ে আসে চাহনি। আলগোছে দুহাতে কান ধরে হুটহাট মিহি গলায় বলে গেল, অনেক সান্ত্বনা দিয়েছি না তোকে, খুব দুঃখ দিয়েছি অন্তরে। সব ফিরিয়ে নিলাম। কারোর সামনে মাথা নত করার স্বভাব আসফিয়ান বর্ণের ক্যারেক্টারে নেই, ছিল না। আজ নিয়মের বিপরীতে হেঁটে তোর সামনে নত স্বীকার করছি ফুল। হার মেনে নিলাম সেদিন তোর বলের শেষ কথাগুলোর কাছে। একটু ভালোবাসা আমায়, কথা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামীটা হয়ে দেখাবো। খুব আদরে জড়িয়ে নেব তোকে। নীরবতা নেমে এলো কক্ষ জুড়ে, সব কিছু স্থির। বাতাসের ছিটে ফোটাও নেই। দেহ অবশ হয়ে আসছে সুখের। দৃষ্টিরা থমকেছে পাথরের মতো। বুকের ভেতর সমুদ্রের গর্জে ওঠা ঢেউ খেলে যায়। আচমকা খেপে গেল সে, ক্ষিপ্র মেজাজে বুঝালো, যা করেছেন তাতে ভালোবাসা দেখি না আমি, যে স্বার্থপরতা ছিনিয়ে নেয়া।
একটু দম ছেড়ে। চিট করেছেন আপনি। আই হেট ইউ। মানি না এই বিয়ে। আর না মানবো আপনাকে আমি স্বামী হিসেবে। আই ওয়ান্ট ডিভোর্স। বর্ণ শীতল চোখে চেয়ে রয় অনেকক্ষণ, মৃদু হাসি ফোটে অধরে, যেন সুখের কথাগুলোর বিপরীত বাক্যই শুনেছে সে। খানিকটা নিকটে ঘেঁষে গেল, বলল শান্ত গলায়, 15 দিন। আজ থেকে ঠিক 15 দিন পর তুই সেদিনের মতো অস্ত্র ঝরিয়ে আমার কাছে ছুটে যাবি। আমার একটু ছোঁয়া পেতেই বুকে মাথাটাকে ছটফট করবি ফুল। ইটস এ চ্যালেঞ্জ। এর মানে দাঁড়ায় আমার উপর রাগ ক্ষোভ উগরে দিতে তোর হাতে সির্ফ 15 দিন সময় বাকি। ইউর টাইম স্টার্টস নাও। অল দ্য বেস্ট সুইটহার্ট। উঠে দাঁড়ায় পরপর। সুখ চুরির রিনিচিনি শব্দ তুলে তার দৃষ্টি আকর্ষণ করে। সে তাকাতেই প্রশ্ন করল, যদি ছুটে না যাই তো? বর্ণ হুট করে ঝুঁকে এলো সুখের মুখোমুখি। সুখ মাথা পিছিয়ে নিয়ে গেলে সেও আরও কাছাকাছি চলে যায়। পরস্পরের অধর পাপড়ি ছুঁই ছুঁই। চোখে চোখ রেখে ধিমি আওয়াজে বলল, যাবি। হতে পারে সেটা আপনার ভুল ধারণা। পরিস্থিতি এমন ক্রিয়েট হবে যে তুই ছুটবি নিজের অবস্থান ভুলে। এই শুকনো চোখ তখন অস্ত্র ভেজা হবে। পরপর থেমে থেমে বলল, তোর ভালোবাসার শপথ। দ্র কসম শুধু রবের নামেই কাটা হয়। এ স্থান কাল পাত্র যা হোক, পৃথিবীর কোনো কিছুর নামে কসম খাওয়া শিরকের অন্তর্ভুক্ত। তাই এখানে শপথ মানে দোহাই, আস্থা, বিশ্বাস এর সমতুল্য যা কিছু ভেবে নিতে পারেন। অচিরেই বুকটা ধক করে ওঠে। সুখ নির্বাক চেয়ে থাকে থমকে যাওয়া চোখে। বর্ণই এই শীতল কণ্ঠ তাকে ইৎসব ভয় জাগাতে বাধ্য করল। ইতিপূর্বে বর্ণ বলেছিল তাকে নিজের করে দেবে যে কোনো মূল্যে। সুখ বিশ্বাস করেনি, হেও করেছে। অথচ আজ সত্যি তাকে নিজের করে দেখিয়েছে বর্ণ। 15 দিন পর কেমন পরিস্থিতি তৈরি করবে লোকটা। সুখ দুদিকে মাথা নাড়ে। সে দ্বিতীয়বার ছুটে যাবে না কখনো, কখনোই না। বাথরুমে গেছে বর্ণ। সুখ উঠে দাঁড়ায়। ফুলে ফুলে সাজানো রুমটা একবার পর্যবেক্ষণ করে। চোখে তাক লাগানোর মতো আকর্ষণীয় সুন্দর দেখতে লাগছে পুরো রুম। আজ তথাকথিত বাসর রাত। তুফার সবে মিলে কত কি ইঙ্গিত দিল ভেবে গলা শুকিয়ে আসে। লোকটার সাথে বেড শেয়ার অসম্ভব। রিভানে চলে এলো সুখ। প্রয়োজনে এখানে ঘুমাবে। আলগোছে বসার পরপরই চমকে উঠে দাঁড়ায়। হাত রেখে চেক করে ভেজা পানিতে জবজবে। নিঃসন্দেহে এটা দ্য গ্রেট আফসিয়ান বর্ণের কারসাজি। একজন মানুষ কতটা ইতর হলে এই কাজ করতে পারে। সজোরে ডিভানে একটা লাথি। কোমরে হাত চেপে প্রায় অনেকক্ষণ হতাশ হয়ে চেয়ে থাকে। বেড ছাড়া শোয়ার কোনো গতি নেই। না, ওই লোকের চাওয়া সে কিছুতেই পূরণ হতে দিবে না। দরকার পড়লেই ঠান্ডায় কুপোকাত হয়ে ফ্লোরে রাতটা পার করবে ভেবেই বালিশের জন্য পুনরায় বেডের কাছে ফিরে গেল। বেখেয়ালি নজর ঠিক শুভ্র চাদরের মাঝখানে পড়তেই বাকরুদ্ধ হয়ে পড়ে সুখ। সাপের মতো দেখতে কিছু একটা। চোখ কষলে দেখে, হ্যাঁ সাপই। ফনা তুলে চুপচাপ করে বসে আছে। ছিটকে পিছু সরে আসতে গিয়ে সুখ বুঝলো অত্যাধিক ভয়ে শরীর অবশ প্রায়। জায়গা থেকে এক চুলো নড়তে অক্ষম। কি ব্যাপার, স্ট্যাচু আছে কেন মাই সুইটহার্ট? অস্ফুট শব্দে চোখ উল্টে কাপা হাতে বেডের দিকে দেখিয়ে দেয়। তোয়ালে ঘাড় মুছে বর্ণ নিকটে এগোয় সুখের। তার দৃষ্টি অনুসরণ করে ভ্রুকুচকে একবার বেড দেখলো। এরপর দেখলো ভয়ার্ত সুখের মুখশ্রী। আচমকা তোয়ালে ফেলে পেছন থেকে চাপতে ধরলো তাকে। সাপ, ফুল, সাপ। এক মুহূর্তের জন্য সাপের ভয় উবে গেল সুখের। থমকানো চোখে ঢোক গিলে পেটে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা বর্ণর পুরুষালী হাত দুটো দেখল। এই প্রথম এত গভীর ছোঁয়া, এই প্রথম এতটা দূরত্বহীন দুজন। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে থরথর কেঁপে উঠল ভেতর বাহির। বর্ণ আর চোখে সুখের প্রতিক্রিয়া দেখে তাকে আরও এলোমেলো করে দিতে ঘাড়ে চোয়াল ঠেকালো। কানে ঠোঁট ছুঁয়ে ভয়ার্ত কণ্ঠে অস্থির হলো, ভয় লাগছে ফুল, প্লিজ আমাকে ছেড়ে যাস না। হতবিহ্বল সুখ। আজ থেকে বছর তিনেক আগেও যেই মহান ব্যক্তি নির্দ্বিধায় একটা সাপকে হাতের মুঠোয় চেপে জ্যান্ত থেকে এক চাপে মেরে ফেলেছিল চোখের পলকে, তিনি আজ একটা ক্ষুদ্র সাপের ভয় সুখকে জড়িয়ে ধরেছে। আর সুখ কি তাকে উলে বাবুলে বলে আগলে নেবে? ছাড়া পাবার জন্য ছট ফটিয়ে ওঠে সুখ। এভাবে ছটফট করছিস কেন? দেখছিস তো ভয় পাচ্ছে। ড্রামা করছেন আমার সাথে? আপনি না সেই ব্যক্তি যিনি হাতের মুঠোয় চেপে একটা জলজ্যান্ত সাপকে মৃত বানিয়ে দিয়েছিলেন? সেসব অতীত,
মানুষ পরিবর্তনশীল। আপনি একটা সুখ বুঝতে পারল না পৃথিবীর কোন প্রাণীর সাথে আফসিয়ান বর্ণের তুলনা দেওয়া যায়। দুজনের তর্ক বিতর্ক চলাকালীন সাপ যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল কোথাও। সুখ বেডের আশেপাশে একবার বড় করে দ্রুত বেডে উঠে বসলো। আজ আর ফ্লোরে পাই রাখবে না ভোর অবধি। বর্ণ ড্রয়িং রুমের সামনে দাঁড়িয়ে আয়নার অবলোকন করছে সুখের কার্যকলাপ, মিটিমিটি হাসছে। করিডোর বেয়ে দ্রুত লয়ে ছুটছে তুফা। খানিক আগেও ইব্রাত রুস্মিতা সহ একঝাঁক এসে বাসর ঘরের দরজায় এসেছিল কান পাততে। সানপ্রুফ রুমের খাতিরে ভেতরের কিচ্ছুটি শুনতে পায়নি বেচারিগুলো। হতাশ মুখে ফিরে গেছে ঘুমাতে। তুফা হঠাৎ সামনে এসে পড়তেই তড়িৎ হাত পিছু নিয়ে গেল মাহির। জিনিসটা না দেখলো কিছু তো লুকিয়েছে, তা দেখলো তুফা। হাই। মাহির জোরপূর্বক হাসে। এত রাতে এদিক ওদিক ছুটছো যে, ঘুমাবে কখন? দীর্ঘ রাত জাগা শরীরের জন্য ক্ষতিকর, জানো না? তুফার চোখে সন্দেহ, নজর তখনও লুকায়িত জিনিসটা দেখার নিমিত্তে কিলবিল করছে। বলল, থ্যাঙ্কস, যাচ্ছি ঘুমাতে। আপনি এই ঘরের সামনে? বর্ণ রুমের দিকে ফিরল দুজন। মাহির হাসে ফের। তেমন কিছু না, বসকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। ভাইয়ের সাথে দেখা হয়েছে? ওনাদের ফার্স্ট নাইট আজ। একবার যেখানে ঢুকেছে আগামী 2 দিনেও সেখান থেকে বের হবে কিনা সন্দেহ।